আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা, সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত পূর্ণ সংখ্যার জগৎ পৃষ্ঠা 89 থেকে 90। তো পূর্ণ সংখ্যার যোগ সংক্রান্ত আলোচনা করে দিতে চাই, সেজন্য আজকে উপস্থিত হয়েছি তোমাদের এই মূল্যবান ক্লাসটি নিয়ে। তাহলে শুরু করছি। তো তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 89-এ এরকম একটি চিত্র দেওয়া আছে। তো আমি চিত্রটি এঁকে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে তারেক নামে এক বালকের নাম উল্লেখ করা আছে, যে তারেকদের এটা হচ্ছে একতলা বিশিষ্ট একটি একতলা। তো এই একতলা থেকে উপরের দিকে ওদের হচ্ছে বাড়ির ছাদ, এবং এই সমতল মেঝে থেকে নিচের দিকে আছে একটি গুদাম ঘর। তো তারা এই জিনিসটা দ্বারা বুঝিয়েছে যে সমতল মেঝে থেকে যদি ছাদের উপরে ওঠে, ছাদে যদি সিঁড়ি বেয়ে তারা উঠতে থাকে, তাহলে সেখানে হবে মানগুলো ধনাত্মক। আর যদি সমতল মেঝে থেকে তারা গুদাম ঘরে যায় বা গুদাম ঘরে যদি প্রবেশ করতে চায়, তাহলে তারা নিচে নামবে, আর যত সিঁড়ি বেয়ে যত ধাপ নিচে নামবে সেগুলো হবে ঋণাত্মক। অর্থাৎ উপরের যে মানগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক, এবং নিচের যে মানগুলো সেগুলো হবে ঋণাত্মক। এবং এই সমতল মেঝে বরাবর এই বিন্দুটাকে শূন্য হিসেবে নির্দেশ করা হয়েছে। তো এখন এই চিত্রটার উপর ভিত্তি করে যে প্রশ্নটি এখানে দেওয়া আছে তা হলো যে তোমাদের এখানে দেখো যে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 90, দেখো ভালো করে যে ক খ কিন্তু ওরা করাই দিছে। তো আমি করছি কি, তোমাদের গ থেকে বোঝানোর জন্য প্রশ্নগুলোকে তুলে নিয়েছি। তো গ নং প্রশ্নটি হলো, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে হবে। তার মানে এটি যদি সমতল মেঝে হয়, এই মেঝে থেকে যদি 4টি সিঁড়ি নিচে নামে, তাহলে অবশ্যই সেটা -4-এ এসে পৌঁছাবে। তখন এই মানটা এখানে হবে -4, কারণ আমরা তো আগেই বুঝে নিয়েছি যে সমতল মেঝে থেকে গুদাম ঘরে গেলে হবে ঋণাত্মক, এবং বাড়ির ছাদে উঠলে হবে ধনাত্মক। ঘ নং প্রশ্নটি হলো, সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে। তারপরে এটি যদি সমতল মেঝে হয়, এই সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে সেটা হচ্ছে 2। 2টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে হবে। তার মানে দেখো, প্রথমে সমতল মেঝে থেকে যদি আমরা 2টি সিঁড়ি উপরে উঠি, তাহলে সেটা হবে 2, এবং 2 থেকে আবার আরো যদি 3টি সিঁড়ি উপরে উঠি, তাহলে হবে +3। তাহলে ইজ ইকুয়াল কি হবে 5। তার মানে সমতল মেঝে থেকে এর অবস্থানটা হবে +5-এ। তখন এখানে আমরা লিখব +5। প্রথমে তোমরা এই হিসাবটা এইভাবে দেখাতে পারো, দেখানোর পরে এটাই লিখতে পারো, সমস্যা নাই। তো 9 নং প্রশ্নটি হলো, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে। তাহলে সমতল মেঝে থেকে যদি তোমরা 4টি সিঁড়ি নিচে নামো, তাহলে সেটার অবস্থান হবে -4-এ। তারপর বলছে যে নিচে নেমে তারপর সেখান থেকে আরো 3টি সিঁড়ি নিচে নামলে হবে। তার মানে দেখো, আমরা এখানে প্লাস দেব, আর যেহেতু 3টি সিঁড়ি নেমেছে, আরো 3টি সিঁড়ি যেহেতু নিচে নেমেছে, সেহেতু এখানে হবে -3। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে -4 প্লাসে মাইনাসে -3, তাহলে এটার অবস্থান হবে -7-এ। তাহলে এখানে আমার ফাঁকা ঘরে হবে -7। এরপর 4 নং প্রশ্নটি হলো, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে। তাহলে এটি যদি সমতল মেঝে হয়, আর মেঝে থেকে নিচে হলে ঋণাত্মক, তাহলে 5টি সিঁড়ি যদি নিচে হয়, তাহলে এর অবস্থানটা হবে কোথায়? -5-এ। তারপরে বলছে সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে হবে। তার মানে প্রথমে 5টি সিঁড়ি নিচে নামছে -5, এখন যদি 3টি সিঁড়ি উপরে ওঠে, তাহলে কি হবে? 3টি সিঁড়ি উপরে উঠলে তখন কি হবে? -3-তে এসে পৌঁছাবে। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? যে -5 প্লাস উপরে যেহেতু উঠছে, তাহলে এটার অবস্থান তাহলে কি হবে? উপরে ওঠা মানে তো প্লাস, তাহলে হবে +3। ইজ ইকুয়াল -5 প্লাসে প্লাসে +3। তাহলে -5 থেকে যদি আমরা 3-কে বাদ দিই, তাহলে হবে -2। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে -2-এ।
এরপরে সর্বশেষ যে প্রশ্নটি হলো তা হলো সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 8টি সিঁড়ি নিচে নামলে হবে। তার মানে প্রথমে আমরা কি করব, এই সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠবো। যদি 4টি সিঁড়ি উপরে উঠি তাহলে এর অবস্থানটা হবে +4, এবং সেখান থেকে আবার যদি আমরা 8 ধাপ নিচে নামি তাহলে কি হবে, এখান থেকে 8 ধাপ যদি আমরা নিচে নামি তাহলে কি হবে -4। এটা আমরা কিভাবে সমাধান করব, 4 + -8 ইজ ইকুয়াল 4 প্লাসে মাইনাসে -8, তাহলে -8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হবে -4। তাহলে 6 নম্বর প্রশ্নের সমাধানটি হবে -4। যেহেতু সমতল মেঝে থেকে 4 ধাপ উপরে 4টি সিঁড়ি উঠছে, তার মানে হচ্ছে সেটা +4। এখন যদি সেখান থেকে নিচে গুদাম ঘরের দিকে যায়, অর্থাৎ নিচে যায়, তাহলে সেটা তো -8। তাহলে +4 থেকে -8 যদি বাদ দিই তাহলে তো সেখানে -4 হবে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা আজকের ক্লাসটিও ভালো মতো বুঝতে পেরেছো, কেননা এগুলো পূর্ণ সংখ্যার ক্লাস। আর এখানে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, আমরা যদি সংখ্যার রেখাটা ভালো মতো বুঝতে পারি, আমরা যদি পূর্ণ সংখ্যার ক্লাসগুলো নিয়মিত করে থাকি, তাহলে আমাদের এই ধরনের প্রশ্নের অ্যান্সার করা কোনো ব্যাপারই না। এগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।